সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের করোনা পরিস্থিতি কোন দিকে। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মহা আরিফিন সিদ্দিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান আপনার কাছে যেতে চাই। স্যার, আমরা করোনা পরিস্থিতির যে 102 দিন, আজ বাংলাদেশে গত 8ই মার্চে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং সেখান থেকে 102 দিন অতিক্রান্ত হওয়ার পরে ধারাবাহিকভাবে এই সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে এবং মৃত্যুর হারও বেড়ে চলেছে, যেটি আমাদের সাধারণ মানুষকে অনেক ভাবিয়ে তুলেছে। অনেক শঙ্কার মধ্য দিয়ে মানুষ তার জীবনযাপন অতিবাহিত করছে। এই শঙ্কা কি সামনের দিনে আমাদের আরও বাড়বে এবং কেন এই ক্রমাগতভাবে আমাদেরকে শঙ্কিত হতে হচ্ছে? এর কোনো প্রতিকার বা প্রতিরোধ বা যেটাই বলি না কেন, সে ধরনের কোনো কার্যকরী দৃশ্যমান মানুষ আশান্বিত হতে পারছে না কেন? ধন্যবাদ জাহিদ, এবং ধন্যবাদ জানাই যে সমস্ত দর্শক এসিটিভির এই আলোচনা অনুষ্ঠান দেখছেন। জাহিদ, এখানে আমরা যখন চিন্তা করি বা কথা বলি, আমরা বাস্তবতাটাকে খুব একটা দেখতে চাই না। কারণ হচ্ছে যে 31শে ডিসেম্বর থেকে যে ওখানে যে করোনা ভাইরাসের উৎপত্তি, সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পরে এখন একই ধারায় কিন্তু চলছে। কিছু কিছু দেশ তাদের সফলতা দেখিয়েছে, তারা তাদের রেজিমেন্টেড কান্ট্রি, জনগণকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, তাদের সক্ষমতা অনেক বেশি, তাদের জীবনযাত্রার মান অনেক ভালো। সেই সমস্ত দেশগুলো কিন্তু এখানে সফলতা দেখিয়েছে। এমন অনেক দেশ আছে যারা উন্নত দেশ, তারাও কিন্তু ব্যর্থ হয়েছে। সে কারণে অধিকাংশ দেশ, আজকে বিশ্বের 215টি দেশ এবং অঞ্চল আক্রান্ত হয়েছে, এবং এখানে অধিকাংশ দেশ কিন্তু এই পরিস্থিতিকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। খোদ আমেরিকা, ইউরোপ বা যুক্তরাজ্যের কথা যাই বলি আমরা, তো সেইখানে আমাদের ধরেই নিতে হবে সংক্রমণ বাড়বে এবং এর মৃত্যুর সংখ্যাও বাড়বে, এবং সেইখানে আমাদের সক্ষমতা যতটুকু আছে আমরা ততটুকু প্রয়োগ করতে পারছি কিনা, আমরা সময় মতো সিদ্ধান্তগুলি নিচ্ছি কিনা, এখানেই কিন্তু আমাদের দেখার বিষয়। এখন আমরা যারা চিকিৎসক রয়েছি, আমরা লক্ষ্য করছি সমন্বয়হীনতা শুরু থেকে আছে, আজ অব্দি সেই সমন্বয়হীনতাকে আমরা দেখতে পাচ্ছি না। এবং এই দায়িত্বটা প্রধানত স্বাস্থ্য অধিদপ্তরের, এবং তার পাশে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু এখানে নেতৃত্বে আছে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বচ্ছতা এবং সমন্বয়হীনতার একটা বড় ধরনের মানে দুর্বলতা আমরা লক্ষ্য করছি। এখন ধরেন যে এই পরিস্থিতিতে যেটা উচিত সেটা হলো সবকিছু স্বচ্ছতার সাথে প্রকাশ করা, পরিস্থিতি বিশ্লেষণ করা, এবং সরকার থেকে আসতে হবে। আমি আজ পর্যন্ত কোনো দেখলাম না যে স্বাস্থ্য অধিদপ্তরে কোনো প্রেস কনফারেন্স হয়েছে বা প্রেস ব্রিফিং হয়েছে, এটা স্বাস্থ্য বুলেটিন করছে। তাতে হয় কি, জনগণ দূর থেকে যাচ্ছে, জনগণের মোটিভেশনটা হচ্ছে না। সে কারণে আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের বাংলাদেশে কিন্তু সক্ষমতা যথেষ্ট রয়েছে। আমাদের নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে আমাদের কিন্তু সক্ষমতা ঘাটতি নেই। এখানে এই সমস্ত কিছু কিছু লোকের কারণে সরকার বেকায়দায় পড়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই যথাযথ পদক্ষেপ নিচ্ছেন, তিনি তার যা করণীয় তার মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা স্পেশালাইজড ডিপার্টমেন্ট, মানে আমি স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলছি, তাদের পদক্ষেপগুলো ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি না। যেমন আজকে ঢাকা শহরের 2 সিটি কর্পোরেশনের মেয়র বলেছে তারা লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে তারা যথাযথ ইয়ে পাচ্ছে না, রোগীর হিসাবটা পাচ্ছে না, তারা অপেক্ষা করছে। কেন রোগীর হিসাব পাবে না তারা? এখানে আমি আপনাকে বলি, দেশের মানুষের জানার অধিকার রয়েছে যে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু অনেক সমালোচনা আছে, সেটা আমরা জানি, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক সক্ষমতা, অনেক ভালো সিস্টেম ডেভেলপ করেছে। যেমন প্রতিদিন, বছরের প্রতিটা দিন, 365 দিন কিন্তু বাংলাদেশে কোথায় কোন রোগ হচ্ছে সেটা কিন্তু স্বাস্থ্য রোগ চলে আসছে এভরিডে। এটা শুধুমাত্র করোনাকে ঘিরে নয়,
কন্ট্রোল রুমটা এত সুন্দরভাবে কাজ করে। সেই কারণে আজকে তাইলে আমার কেন এই তথ্য দিতে, এবং এখানে যদি করোনার কথাও চিন্তা করি, শুরু থেকেই কিন্তু সেই সংখ্যাটা ওখানে জমা হচ্ছে, প্রতিদিন অ্যাড হচ্ছে, এবং সেইখানে কোন এলাকায় হচ্ছে একেবারে পরিষ্কার ভাবে আছে যে ধানমন্ডিতে কতটা, আজকে লালমনিরহাটে কত, বা কক্সবাজারে কত, এরকম ভাবে কিন্তু তাদের কাছে তথ্য আছে। তাহলে কেন বিলম্ব হবে? এই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে পরিস্থিতির সিরিয়াসনেসটা তাদের কোনো কিছুতেই আমরা লক্ষ্য করছি না। এটা অনুধাবন করতে পারছে না যে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। স্যার, আমরা আপনার কাছে আবার আসবো। জি, আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক, যেটি কামরুল হাসান খান বললেন, যে তার কথা থেকেই একটি বিষয় স্পষ্ট যে লকডাউন হবে কি হবে না, এই যে সিদ্ধান্তহীনতা, এবং যে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য বিভাগ থেকে যে এলাকাগুলো নির্দেশিত হয়েছে স্থানীয় প্রশাসনের কাছে, সেটি গতকালও আমরা দেখলাম ঢাকার 2 সিটি মেয়র বলছেন যে তারা এখনো সীমানা চিহ্নিত করার যে বিষয়টি, যে কোন এলাকা করবেন কোন এলাকা করবেন না, মানে সার্বিকভাবে একটি সমন্বয়হীনতা কি এখানে একটি কাজ করছে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা এখন যে সমন্বয়হীনতা হচ্ছে, এটা ঠিক। এই সমন্বয়হীনতা কিন্তু আজকে থেকে না। 8ই মার্চ আমাদের দেশে যখন প্রথম সংক্রমণ আমরা জানতে পারি, আপনি লক্ষ্য করবেন তখন একটা বিল্ডিংকে লকডাউন করা হয়েছিল টোলারবাগে। জি। তার মানে আপনি লকডাউন যে কোনো একটা জায়গায় দিতে হয়, এইটা তখন আমরা জানি, জনগণও জানছে যে এটা সংক্রমণ দমানোর একটা পদ্ধতি। তাহলে এখন কথা হলো, কিন্তু আমার রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়াটা হলো এখানে সবচেয়ে জরুরি, এবং তারপরে যেটা আসবে সেটা হলো সমন্বয়ের বিষয়টা। এখন কথা হলো, এটা একটা কৌশল দরকার আছে যে করোনা দমনে বাংলাদেশ কি কৌশল অবলম্বন করবে। বাংলাদেশ সরকার প্রথম থেকেও একটা সেরকম কৌশল ঠিক করে নাই, এবং কৌশল ঠিক করা যেটা, সেটা হলো স্ট্র্যাটেজিক, আমরা যেটাকে বলি, সেটা হলো 3টা জিনিস মনে রাখতে হবে আমাদের। আমি কি করব, কিভাবে করব, কতদিনে করব। আমার দেশে সংক্রমণ আসছে, 8ই মার্চ আমি জানি আমার সংক্রমণ এসছে আমাদের দেশে, তাইলে আমাকে তখন বা তার আগেই আমার ঠিক করা উচিত ছিল যে আমি আমার দেশে আসলে কি কৌশল অবলম্বন করে এই সংক্রমণ দমাবো। কারণ আমি জানি বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ, এইখানে যদি সংক্রমণ আসে তাহলে খুব তাড়াতাড়ি এই সংক্রমণটা ছড়িয়ে যাবে, এবং ছড়ানোর ফলে যেই বিষয়টা আসবে সেটা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এইটার উপরে একটা ঝুঁকি হবে এবং চাপ পড়বে। এবং যেটা আমরা দেখেছি যে আমেরিকান প্রেসিডেন্ট তিনি প্রথমেই বলছেন যে করোনা ভাইরাসের জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত নয়। তো আমেরিকার মতো একটা উন্নত দেশে যেখানে স্বাস্থ্য ব্যবস্থার জন্য তারা প্রস্তুত ছিল না, সেই জায়গায় বাংলাদেশ অবশ্যই আমরা প্রস্তুত ছিলাম না। এখন আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে আমি যাই করি না কেন, আমাকে কিন্তু একটা স্ট্র্যাটেজি ঠিক করে করতে হবে। আমি এখন প্রথম দিকে আমার কোনো কৌশল ছিল না। আমি আজকে কিন্তু 8ই মার্চ থেকে আপনি যদি এই জুনের আজকে এই পর্যন্ত দেখেন, 102 দিনের কথা আমরা বলছি। 102 দিনে আজকে এসে আমার কাছে কোনো কৌশলই নেই। আমি কি কৌশলে লকডাউন করব, কিভাবে এটা বাস্তবায়ন করব। লকডাউন ঘোষণা দিলেই তো হলো না, এটা একটা বাস্তবায়ন পদ্ধতি থাকতে হবে। বাস্তবায়ন পদ্ধতিতে কারা কারা এখানে সমন্বয় করবেন, কিভাবে করবেন, সেটাকে মনিটর কারা করবে, সুপারভাইজ কারা করবে, এই যে পুরো কৌশলের যে বিভিন্ন দিকগুলি, এই দিকগুলি এখনও কিন্তু আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছি। সুতরাং সমন্বয়হীনতাটা তো পরে, আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। এবং সেই জায়গায় আমরা প্রথম থেকে বলে আসছি, ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমার মনে হয় আমি এপ্রিলের শেষের দিকে এই জোনের কথা বলেছিলাম, যখন মাত্র 4টি জেলায় সংক্রমণ ছিল। তাইলে আমি যদি প্রথম দিকে যখন 4টি জেলায় সংক্রমণ, আমি এই সংক্রমিত লোকগুলিকে আইসোলেট করব, তাদের সংস্পর্শে যারা আসছে তাদেরকে কোয়ারেন্টাইন করব। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে, একমাত্র ওয়ে, যে এইভাবে আমি এই সংক্রমণটা নিয়ন্ত্রণ করতে পারি। এবং আমি এখনও পর্যন্ত, আপনি যদি আমাদের স্বাস্থ্য মহাপরিচালকের অফিসের ব্রিফিং শুনেন, আপনি দেখবেন এতজন লোক আজকে চিহ্নিত হয়েছে, মানে শনাক্তকৃত হয়েছে, এবং কাদের মধ্যে, যাদেরকে আপনি টেস্ট করতেছেন সেই সীমিত টেস্টের মধ্যে কতজন শনাক্ত হয়েছে, এটা কোনো পিকচারই দেয় না একটা দেশে। এবং এই জায়গায় আমি আবার যখন ব্রিফিংয়ে দেখি যে সংক্রমিত লোক যা, তাদের অন্তত 3 থেকে 5 গুণ লোককে কোয়ারেন্টাইনে নেওয়ার কথা, অফিসিয়াল কোয়ারেন্টাইনে, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে। আমি তাদেরকে কোয়ারেন্টাইনে নিচ্ছি কি নিচ্ছি না তার কিন্তু চিত্র আমি পাচ্ছি না। 4টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে জনগণ এবং সরকার যারা এটা
ব্যবস্থাপনায় থাকবেন, তাদেরকে জানতে হবে পরিস্থিতিটা কি, এই পরিস্থিতিটার উপরে ভিত্তি করে আমাকে কিন্তু কৌশলটা নিতে হবে। এখন আগে যে কৌশলটা আমরা মিস করেছি সেটা হলো অল্প সংখ্যক লোককে লকডাউনের মাধ্যমে আটকিয়ে ফেলে তাদের সংক্রমিত লোককে আইসোলেশনে নিয়ে আর তাদের সাথে সংস্পর্শে এসে তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে যদি আমরা আটকাতে পারতাম, সারা দেশ আজকে মুক্ত থাকতে পারতো। কিন্তু সেইটা সেই সময় না করার ফলে আজকে সারা দেশে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে পুরা ছড়িয়ে গেছে। জি হ্যাঁ, ডাক্তার মোজাহিরুল হক, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর আ.ম. আরিফিন সিদ্দিক স্যার, আপনার কাছে যেতে চাই। যেটি ডাক্তার মোজাহিরুল হক বললেন যে আমাদের সিদ্ধান্ত নিতে দেরি বা সিদ্ধান্তহীনতা, সমন্বয়হীনতা, তো তারপরে আমরা এই যে কয়েকটি প্রশাসনিক একটি দুর্বলতার চিত্র ফুটে উঠেছে, সেজন্যই কি আমাদের সংক্রমণ বেড়েই চলেছে, এটির লাগাম টানা যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমাদের দুজন অতিথি যারা কথা বললেন, তারা দুজনই স্বাস্থ্য বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন। অতএব তারা যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই তাদের সেই বিচার বিশ্লেষণ, ব্যাখ্যা, পর্যবেক্ষণ থেকে তারা বলছেন। আমার মনে হয় বিষয়গুলো গুরুত্ব দিয়ে সরকারের এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, কর্তৃপক্ষ, তাদের উচিত হবে বিষয়গুলো দেখা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা বুঝতে পারি যে এখন যে ফেজটা চলছে, এক এক দেশে এক এক ধরনের এক এক পর্যায়ে আছে। আপনি দেখেন যে ইউরোপের বেশ কিছু দেশে এই করোনা সংক্রমণ অনেকটা শ্লথ হয়ে এসেছে, অনেক জায়গায় নিম্নমুখী, আবার কোনো কোনো দেশে ঊর্ধ্বমুখী, তার মধ্যে বাংলাদেশ, ভারত সহ আরো অল্প কিছু দেশ। তো এই যে বিভিন্ন পর্যায়ে আছে, বিভিন্ন পর্যায়ের জন্য কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়াটা জরুরি। আপনি যখন ঊর্ধ্বমুখী থাকে সংক্রমণ, তখন এক ধরনের অবস্থা নেবেন। যখন এটা ফ্ল্যাট বা স্থিতিশীলতার জায়গায় গিয়ে দাঁড়ায়, তখন এক ধরনের অবস্থা নেবেন। যখন এটা নিম্নমুখী হয়, তখন এক ধরনের অবস্থা নেবেন। এবং এই ব্যবস্থাগুলো কিভাবে কখন নিতে হবে, এগুলো হয়তো আমাদের পুরোপুরি জানা ছিল না, এটা আমি স্বীকার করি। কারণ করোনা সংক্রমণ, করোনা ভাইরাস, এই বিষয়টি তো নতুন, সারা পৃথিবীর জন্য নতুন। কিন্তু আমরা একে অপরের থেকে শিখছি। এই যে আজকে প্রায় 100 দিন পেরিয়ে আমরা এসেছি, 100 দিনে বিভিন্ন দেশের তো বিভিন্ন অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি করা গেল, কি করা উচিত ছিল, এগুলো নিয়ে আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো। কিন্তু এখন আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন যে যা ভুল ত্রুটি, সমন্বয়হীনতা যা ছিল, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমাদের কি করণীয়? এখন এই যে সার্কিটটা ব্রেক করতে, করোনা সার্কিট ব্রেক করতে হবে, সার্কিট ব্রেকার ফেজ। কারণ এটা যে ঊর্ধ্বমুখী, আমরা দেখছি প্রতিদিনই আমাদের সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। অতএব আমাদেরকে এই চক্রটাকে যদি ভাঙতে হয়, তাহলে একটা ভালো উপায় যেটি অন্যান্য দেশ করেছে, যে একেবারে কমপ্লিট বন্ধ করে দিতে হবে সবকিছু, সার্কিট ব্রেকার, সার্কিটটাকে ব্রেক করতে। এবং সেই কারণে সরকার বিভিন্ন সময় ছুটি দিয়েছে, অফিস আদালত বন্ধ রেখেছে, গণপরিবহন বন্ধ রেখেছে, নানা সিদ্ধান্ত। স্যার, আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কথা শুনবো। জি দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আমাদের সঙ্গে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম. আরিফিন সিদ্দিক। স্যার, যে কথা বলছিলেন যে আমাদের এই সার্কিট ব্রেক করতে হবে, যেটি যদি করোনার লাগাম না টানা যায়। স্যার, আজকে আপনি দেখেছেন যে একটি জাতীয় দৈনিকের একটি খবর আছে, শিরোনাম প্রায় 50,000 গার্মেন্টস শ্রমিক এরই মধ্যে চাকরি হারিয়েছেন। যদি এই সমস্যা আরও দীর্ঘায়িত হয় এবং করোনার এই সংক্রমণ যদি কোনোভাবেই লাগাম টানা না যায়, তাহলে সামাজিক একটি অস্থিরতা বা রাজনৈতিক একটি অস্থিরতা, একটা প্রভাব পড়তে পারে সমাজ জীবনে। এবং সেটি মোকাবেলায়ও কি আমরা শেষ পর্যন্ত সক্ষম হব যে এ ধরনের পরিস্থিতিকে মোকাবেলার ক্ষেত্রে? যে কথাটা বলছিলাম যে এই যে আমাদের যে ভুল ত্রুটি, সমন্বয়হীনতা, সে কথাগুলো বলারও প্রয়োজন আছে এই কারণে আবার যে এখান থেকেও তো আমাদের শিক্ষা নিতে হবে। আমরা অন্যান্য দেশের থেকেও যেমন শিক্ষা নেব, নিজেদের ভুল ত্রুটি থেকেও শিক্ষা নেব। এই যে বললেন
গার্মেন্টস শ্রমিকদের বিষয়। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে একটা পর্যায়ে তাদেরকে বাড়িতে চলে যাওয়া, আবার বাড়ি থেকে নিয়ে আসা, এই ধরনের একটা ঘটনা আমরা দেখেছি, এবং সেই কারণেও হয়তো সংক্রমণটা অনেক জায়গায় স্থানীয় ভিত্তিতে বেড়ে গেছে, কারণ তাদের কনসেন্ট্রেশন যে জায়গায়, সেই জায়গাগুলোতে এই সমস্যাগুলো হওয়ারই কথা। আপনি যে কথা বললেন, এবং আমি আগের যে কথাগুলো বলছিলাম তার সূত্র ধরেই বলা, যে এখন এই সার্কিট ব্রেকার ফেজটাকে ইফেক্টিভ করা, কার্যকর করা, এই জন্য সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে এলাকা চিহ্নিত করা হচ্ছে, জোনিং করা হচ্ছে, এবং সেই জোনিং করে কোনো জায়গায় রেড জোন, সেই জায়গায় একেবারে সবকিছু বন্ধ থাকবে, এমনকি সরকারি চাকরিতে যারা আছেন তাদের সরকারি অফিস পর্যন্ত বন্ধ সেই জোনিং এর কারণেই হয়ে যাবে, স্বতঃস্ফূর্ত ভাবে, স্বয়ংক্রিয়ভাবে, এই কথাগুলো বলা হচ্ছে, কিন্তু এখনো কার্যকর ভাবে আমরা দেখছি না। বলা হচ্ছে যে আরো কয়েকদিন সময় লাগতে পারে। যাই হোক, এই যে আপনার এখন কিন্তু প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে আবার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ সময়ে যেমন আমরা 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন সময় নিই, এখন কিন্তু সেটারও সুযোগ নেই। একটা যুদ্ধ পরিস্থিতিতে আমরা আছি। আমরা যেমন বিভিন্ন সময় দেশে দেশে যুদ্ধ দেখি, আমরা এখন করোনার সাথে সারা পৃথিবী যুদ্ধ করছে। এই যুদ্ধ অবস্থায় সময় নেওয়ার কোনো সুযোগ নেই। যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আছেন তারা দ্রুত সিদ্ধান্ত নেবেন, বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করতে গিয়ে মনিটরিং এর যদি ধরা পড়ে যে কোনো জায়গায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে গেছে, সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, তাহলে সেটা আবার দ্রুত সংশোধন করা, এটাই আমাদের কাজ। তো আমার মনে হয় যে শ্রমিকদের কথা যেটা বললেন, শুধু শ্রমিক কেন, আমাদের ইনফর্মাল সেক্টরে যারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন, ছোট ছোট ব্যবসা বাণিজ্য করেন, এরকম বহু মানুষ আছে যাদের আর্থিকভাবে একটা সংকটের মধ্যে পড়তে হবে। সারা পৃথিবীতেই সেই সংকট দেখা যাচ্ছে, সামনের দিনে হয়তো এই সংকট আরো প্রকট হবে, কিন্তু সেই সংকট সমাধানের জন্য সরকারের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু প্রণোদনা, কিছু প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন। আমরা সময় সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এবং মন্ত্রী পরিষদ সচিবের পক্ষ থেকে যে প্রজ্ঞাপনগুলো দেখি তার প্রতিফলন দেখা যায়। কিন্তু এখন আমরা নাগরিক হিসেবে কি করতে পারি? ওই যেটা বললাম যে সার্কিটটা ব্রেক করতে হলে আমাকে বাসায় থাকতে, অপ্রয়োজনে বের হওয়া যাবে না, যদি বের হই ফেস মাস্ক ব্যবহার করতে হবে। এই যে মিনিমাম যে স্বাস্থ্যবিধির কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেগুলো আমরা কতটুকু অনুসরণ করছি, এই বিষয়গুলো দেখা দরকার আছে। প্রতিদিন আমি গণমাধ্যমে দেখি যে ফেস মাস্ক ছাড়াই মানুষ বেরিয়ে গেছেন, স্বাস্থ্যবিধি না মেনে, এমনকি শারীরিক যে ন্যূনতম দূরত্ব বজায় রেখে চলাফেরা করা, সেটা আমরা করছি না। তাহলে সার্কিটে তো ব্রেক হচ্ছে, তো সার্কিট ব্রেক না হলে সংক্রমণ বাড়তেই থাকবে, এবং কোন জায়গায় যাবে এখন পর্যন্ত আমরা বুঝতেও পারছি না, কারণ সেই ধরনের কোনো মডেলও আমাদের সামনে নেই। কিন্তু আপনি দেখেন আমাদের আশেপাশের দেশ থাইল্যান্ড, প্রায় 7 কোটি মানুষের দেশ, সেখানে গত 24 ঘন্টায় একটিও সংক্রমণ নেই। আপনি দক্ষিণ কোরিয়া দেখেন, মালয়েশিয়া দেখেন, এই আমাদের আশেপাশের দেশ। আমাদের সংস্কৃতি, এশিয়ান সংস্কৃতি অনেকটা কাছাকাছি, আমরা গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করতে পছন্দ করি, কিন্তু সেখানেও তারা কোনো না কোনো ভাবে এই সংক্রমণের গতিটা তো অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তো আমার মনে হয় যে আমাদের এই জায়গাগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রত্যেক পারস্পরিকভাবে শিক্ষা নেওয়া এবং সেটি অনুসরণ করা, এটাই হচ্ছে আজকের দিনে একমাত্র পন্থা, যে পন্থা আমাদের অনুসরণ করতে হবে। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক, যেটি স্যার বললেন যে করোনার সংক্রমণ কে রোধ করার কথা, যেটি সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা দেখলাম যে গত 8ই মার্চ যখন প্রথম করোনা রোগী শনাক্ত হয়, সেই থেকে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত ব্যবস্থাপনায় কিছু ঘাটতি দেখা গেছে এবং অনেক দুর্বলতা দেখা গেছে। আপনি যেটি এর আগেও বললেন যে সিদ্ধান্তহীনতা ছিল, কোনটি করব কোনটি করব না, লকডাউন হবে কি হবে না, কোন এলাকা হবে, এই যে কিছু দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছিল, সেটি আসলে কেন? এই ধরনের সিচুয়েশনে কি অনেকটা শঙ্কা কাজ করছে? সেজন্যই কি আমরা করোনা সংক্রমণের এই বিষয়গুলোকে ভালোভাবে মোকাবিলা করতে পারিনি? ধন্যবাদ আপনাকে। আমি একটা সিদ্ধান্তের কথা বলি, যে আমাদের যে ছুটি না লকডাউন, ছুটি কিন্তু পৃথিবীর কোনো দেশ দেয় নাই। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে করোনা পরিস্থিতিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আপনি যদি লক্ষ্য করেন যে 8ই মার্চের পরে আমরা 25শে মার্চ পর্যন্ত আমরা কিন্তু কোনো ব্যবস্থাই নেই। অথচ পৃথিবীর প্রতিটি দেশ
তারা যে কৌশল ঠিক করেছে এবং ব্যবস্থা নিয়েছে তা কিন্তু অনেক আগেই। কারণ এই সংক্রমণটা ইউহানে শুরু হয়েছে চায়নাতে, সেটা হলো ডিসেম্বরের শেষের দিকে, এবং তখন থেকে সারা পৃথিবী জানে যে এটা একটা ভাইরাস। কারণ ভাইরাসের অভিজ্ঞতা বাংলাদেশেরও আছে, এর আগে 6টা ভাইরাস, এটা কিন্তু 7ম ভাইরাস। এবং ভাইরাস যখন আসে তখন কিন্তু এই প্যান্ডেমিক আকারে এসছে এর আগেও। তো সুতরাং পৃথিবীর প্রতিটি দেশ তাদের কৌশল তারা ঠিক করেছে যে এইটা যদি আমাদের দেশে আসে তাইলে আমরা এটার মোকাবেলা কীভাবে করব। বাংলাদেশই একমাত্র দেশ যেই দেশ করোনা মোকাবেলায়, করোনা আসার পরে 18 দিন পর্যন্ত সম্পূর্ণ কোনো কৌশল তৈরি না করে আইডল বসেছিল, আমি সোজাসুজি বলবো। এখন কথাটা হচ্ছে 18 তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত এভাবে গেল। 26 তারিখের পরে আমি বললাম ছুটি ঘোষণা। ছুটি ঘোষণা কিন্তু কোনো কৌশল নয়। হ্যাঁ, ছুটি ঘোষণায় আপনি কি বললেন যে যারা ব্যবস্থাপনায় ছিলেন তারা বললেন যে ঘরে থাকতে হবে, মাস্ক পরতে হবে, ঠিক আছে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। কিন্তু সবসময় মনে রাখতে হবে, ধরেন একজন লোক সে স্মোকার, সিগারেট খায়, সে কিন্তু জানে, মানে আমি বলছি যে আমরা একজনকে অ্যাওয়্যার করলাম, সচেতনতা সৃষ্টি করলাম যে এনাফ না। যেমন উনি কিন্তু নিজে জানেন যে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় সিগারেট এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, কিন্তু তারপরেও সে সিগারেট খায়। তার মানিটা কি? তার মানিটা হলো মানুষকে সচেতন করাটা এনাফ না। WHO যেই কথাটা বলেছে সেটা হলো কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট। তার মানে আপনাকে জাতিকে ইনভলভ করতে হবে। এইটা একটা জাতীয় সমস্যা এবং জাতিকে ইনভলভ করতে, জাতীয় বলছি আমি, এটা আন্তর্জাতিক সমস্যা। ক্রস বর্ডার কন্টামিনেশন অনেক আগে থেকেই হয়েছে, আমরা সেগুলিও নিয়ন্ত্রণ করেছি। পলিওর মতো বিশ্বব্যাপী যে রোগ ছিল, বাংলাদেশ পলিও মুক্ত করেছে, তাই না? সুতরাং এইটা যখন বাংলাদেশে আসে আমাদের কোনো প্রস্তুতিই ছিল না। প্রস্তুতি না থাকার কারণে আমরা যে আমাদের যে গাফিলতিগুলি ছিল সেগুলি আমাদের স্বীকার করতে হবে যে আমরা এই গাফিলতি করেছি, সামনে এই গাফিলতি করা যাবে না। সুতরাং আমরা মানুষকে সচেতন করেছি, এনগেজ করি নাই, ইনভলভ করি নাই, ঠিক না, মোটিভেটও করি নাই, সচেতন করেই মনে করছি যে কাজ হবে। কিন্তু দেখেছি আমরা সচেতনতায় কাজ হয় নাই। কিন্তু কথা হলো একজন লোক সে সচেতন হলো কিন্তু মানল না। কিন্তু বেশিরভাগ লোক কিন্তু আমাদের প্রথম দিকে মেনেছে, কিছু লোক মানে নাই। এখন কথা হলো মানানোর দায়িত্ব কার? মানানোর দায়িত্ব তো সরকারের। যে মানছে সে তো নিজেই মানছে, তার জন্য তো কোনো প্রয়োজন নাই। মানানোর দায়িত্বটা ছিল সরকারের। সরকার সেখানে ব্যর্থ হয়েছে আবার। কারণ শ্রীলঙ্কার কথা যদি আমি ধরি, শ্রীলঙ্কা কারফিউ দিয়েছে এবং এই সবেমাত্র কারফিউ আস্তে আস্তে উইথড্র করতেছে, তারা কলম্বো থেকে উইথড্র করতেছে, অন্য জায়গা থেকে না। আমরা যদি নেপালের কথা ধরি, নেপালে এখনও পর্যন্ত আপনার লকডাউন চলছে এবং আগামী আগস্ট পর্যন্ত চলবে। এবং তারা কি করেছে? তারা মাঠে নামিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। তাদেরকে বলেছে যে তোমরা মাঠে থাকবা, আর জনগণকে বলেছে তোমরা ঘরে থাকবা, এবং জনগণ ঘরে থাকছে। কারণ বাইরে আসলেই তো পুলিশ আর আর্মি, আর তারা অল্প সময়ের জন্য দোকানপাট প্রতিদিন খোলা রাখছে, মাত্র 4 ঘন্টার জন্য। তাহলে তার মানেটা কি? যে সঠিক পদ্ধতিটা সঠিক সময়ে আপনাকে দিতে হবে। আজকে দেখেন শ্রীলঙ্কা খুব ভালো করেছে, নেপাল দেখেন তার মৃত্যু যদি দেখেন খুবই কম। আমি আরেকটা এক্সাম্পল দিব, সেটা হলো মালদ্বীপ। মালদ্বীপের মতো একটা ছোট্ট দ্বীপ দেশ, অল্প লোক, তারা কিন্তু তাদের যে কিটটা এটা ডিসেম্বর মাসে কিনে ফেলেছে চায়না থেকে। কেন কিনেছে তারা? যে তারা জানে যে এইটা যদি আমার দেশে আসে তাহলে আমার দেশের, আমার এই জাতির জন্য, মালদ্বীপিয়ানদের জন্য হুমকি হবে। সুতরাং সেটার জন্য প্রথম যেই কাজটা করতে হবে টেস্ট। সুতরাং তারা টেস্ট করেছে। আজকে দেখেন মালদ্বীপের অবস্থা আমাদের চেয়ে অনেক ভালো। তাহলে আমরা যেই ভুলগুলি করেছি, এখন আমরা লকডাউনে যাচ্ছি, আরেকটা ভুল করতে যাচ্ছি। কারণ লকডাউন, জনগণকে কিন্তু লকডাউনের কথা আপনি বলেছেন, পত্রিকান্তরে মানুষ কিন্তু জেনেছে কোথায় কোথায় লকডাউন হবে। কিন্তু লকডাউনের আগে যে প্রস্তুতি এবং লকডাউনের যে কৌশল এবং সেই কৌশলগুলির যে আপনি যেই পদ্ধতিতে লকডাউন ইমপ্লিমেন্ট করবেন, কারা ইমপ্লিমেন্ট করবে এবং যারা ইমপ্লিমেন্ট করবে তাদেরকে কে মনিটরিং করবে, মনিটরিংয়ের আবার এটার সুপারভিশনটা কে করবে, এই জিনিসগুলি সিকুয়েন্সিয়ালি আপনি যদি প্রস্তুত করে না নেন তাহলে স্পোরোডিক লকডাউন কোনোদিন সফল হবে না। এবং এই লকডাউনটা আরেকটা ফেইলিওর আনতে যাচ্ছে। কারণ আপনি যখন স্পোরেডিক লকডাউন করছেন, বাকি এলাকা তো সংক্রমণ ছড়াবে। সুতরাং এখানে আটকাচ্ছেন, বাকি এলাকায় সংক্রমণ। সুতরাং এটার জন্য যেটা করণীয় হতে পারে সেটা হলো লকডাউন জেলাভিত্তিক করতে হবে, যেটা প্রথম দিকেই আমি প্রস্তাব করেছিলাম এপ্রিলের শেষের দিকে। যে জেলা যেগুলিতে সংক্রমণ কম আছে সেগুলিকে সবুজ, যেগুলিতে বেশি আছে তাদেরকে ইয়েলো,
এবং যেগুলিতে খুব বেশি হটস্পট সেইগুলিতে আপনি লাল, এবং লাল জোনগুলিকে পুরোপুরি লকডাউনে আনতে হবে, না হলে এই সংক্রমণ দমানো সম্ভব না। জি, ডক্টর মোজাহিরুল হক, আপনার কাছে আবার আসবো আমরা যাচ্ছি অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। স্যার, শুনতে পাচ্ছেন? যেটি ডক্টর মোজাহিরুল হক বললেন যে লকডাউন, দ্বিতীয় দফার যে লকডাউন এবং যে কৌশল নেওয়া হয়েছে সেটি পুরোপুরি আমরা সফল হতে পারবো না তো করোনা সংক্রমণের ক্ষেত্রে, সেখানে জেলাভিত্তিক লকডাউনের পরামর্শ দিয়েছেন, সেটি আরেকটি বিষয়। আরেকটি বিষয় আপনার কাছে উল্লেখ করতে চাই, আজ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যেটি গণস্বাস্থ্যের যে কিট, সেই কিট কার্যকরী নয় করোনা শনাক্তের ক্ষেত্রে, এ ধরনের একটি মতামত দিয়েছেন, তারা জানিয়ে দিয়েছেন। এই দুটি বিষয় স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, যে গণস্বাস্থ্যের কিটের যে ফলাফল আসছে সেটি যদিও বলা হচ্ছে সেটি অ্যান্টিবডি পরীক্ষায় সক্ষম, কিন্তু করোনা শনাক্তের ক্ষেত্রে সেটির কার্যকারিতা কম, এই বিষয়টি। আর আরেকটি হচ্ছে বর্তমান যে লকডাউনের যে কৌশল সেটি আসলে কার্যকরী হবে কিনা। ধন্যবাদ জাহিদ। মোজাহিরুল হক সাহেব যেভাবে সরকারকে ঢালাও ভাবে দোষারোপ করছেন, বিষয়টা ওরকম নয়। বিষয়টা হলো যে সরকার প্রথম থেকেই তৎপর আছে, কারণ আমি নিজেও প্রথম থেকেই সমস্ত পরিস্থিতিতে যুক্ত আছি। উনি হয়তো পরে যুক্ত হয়েছেন, সেখানে ওনার কিছু ইনফরমেশন গ্যাপ আছে। কারণ হলো যে আপনার জানুয়ারি মাস থেকে যখন ওখানে, তখন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন 28শে জানুয়ারি থেকে এদেশে আরটিপিসিআর পরীক্ষা শুরু হয়েছে। তো তারা যেটা ভুল করেছে, আমরা যেটা চাই যে ভুলগুলো হচ্ছে বা যেগুলা ঠিক মতো হচ্ছে না, সেই কাজগুলো সংশোধন হতে হবে। আমি একই ভুল নিয়ে যদি এগোতে চাই তাহলে তো এগোতে পারবো না। সে কারণে সরকারকে ঢালাওভাবে দোষ দেওয়া ঠিক হবে না। এখানে প্রধানত দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তর যে প্রস্তাবগুলি দেবে সেগুলি স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেবেন, তারপরে মন্ত্রণালয় বা অন্যান্য ইনভলভমেন্ট হবে। এখানে আমরা গোড়াতেই দেখছি স্বাস্থ্য অধিদপ্তরের জায়গাটা কিছু ব্যক্তির কারণে আজকে এই বড় ধরনের সংকটটা হয়ে যাচ্ছে। তো এখানে প্রথম থেকেই যে 28শে জানুয়ারি থেকে যখন পরীক্ষাটা শুরু হলো, তখন ব্যাপকভাবে যেভাবে করা হচ্ছিল, এবার আমি একটা কথা বলি, এখানে গবেষণার কিছুই নেই। এবার দুটি জিনিস খুব পরিষ্কার ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে ডিরেকশন দিয়েছে, ইতিমধ্যে আমরা অনেক অভিজ্ঞতা পেয়েছি। আমরা কিন্তু প্রায় 3 মাসের সময় পেয়েছিলাম। সে 3 মাসে আমাদের কিছু কিছু কাজ হয়নি তা না, তারা আইসোলেশনের ব্যবস্থা করেছে, কোয়ারেন্টাইন, কিন্তু সেই জায়গা পর্যাপ্ত হয়নি। সে কারণে হচ্ছে যে যাই, কি শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। সেই কারণে আমাদের এই সমন্বয়টা বড় সমস্যা হয়ে গেছে। স্টেপিং কিন্তু ঠিক আছে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে কাঠামো বা যে কর্মপদ্ধতি কিন্তু মোটেই দুর্বল নয়। ব্যক্তি দুর্বল হইলেই সমস্ত কিছু দুর্বল হয়ে যায়। সে কারণে এই জায়গাটায় আমরা যে পিন পয়েন্ট করি, সেই জায়গাটা করতে হবে আমাদের পরিষ্কার করে। ধরেন যে আজকে এই যে দ্বিধাদ্বন্দ্ব, যেমন আমরা ওই কথাটা বলেছি, আমরা শুধু কথা বলি না, আমরা লিখি পত্রিকা, এবং সেখানে পরিষ্কার করে শুরু থেকে কি করতে হবে, করণীয় কি, সেই জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি আমরা লিখেছি, বলেছি। কিন্তু সমস্যা হলো কিছু কিছু লোক যারা আছে, যারা সরকারকে বিভ্রান্ত করছে, বেকায়দায় ফেলছে, এই লোকগুলোই হচ্ছে আমাদের ড্যামেজটা করছে। গতকালকে আমাদের চীন প্রতিনিধির সাথে কথা হয়েছে, আমাদের অনেকেরই, আমাদের বিএম এর সাথে বা অন্যান্য সঙ্গে কথা হয়েছে। তাদের এক্সপিরিয়েন্স যা বলেছে আমরা সবই জানি, আমাদের সরকারও জানে। আমাদের যেটা প্রধান সমস্যা ছিল প্রথম দিকে, যখন আমরা জানুয়ারিতে আলোচনায় আসি, তখন হচ্ছে যে এদেরকে ঘরে আটকে রাখতে হবে, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই। সেখানে সমস্যাটা যেটা প্রধান ছিল যে নিম্ন আয়ের মানুষদেরকে কিভাবে ঘরে রাখতে হবে, সে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চমৎকার সলিউশন দিয়েছেন। উনি প্রায় 50 লক্ষ পরিবারকে উনি কিন্তু 2,500 টাকা করে দিয়েছেন। তাদের 2 কোটি মানুষ সেখানে উপকৃত হবে, এবং পাশাপাশি কিছু 1 লক্ষ কোটি টাকার মতো প্রণোদনা বিভিন্ন সেক্টরে, তার মধ্যে 5,000 কোটি টাকা স্পেসিফিক্যালি গার্মেন্টস শ্রমিকদের জন্য, এবং এর মাঝেও কিন্তু 3 কোটি মানুষ কিন্তু বিভিন্ন ধরনের ভাতা পেয়ে আসছে। তাইলে যে ঘরে আটকে রাখার বিষয়টা যাদের নিয়ে আমরা চিন্তা করি, সেটা হচ্ছে কি আমাদের নিম্ন আয়ের মানুষ, সেই জায়গাটার সলিউশন আছে। তাহলে এখানে মেডিকেল প্রবলেম, এখানে কিন্তু চিকিৎসাটা কিন্তু দু রকমের ব্যাপার। পরিষ্কার ভাবে আমরা বলেছি, এটা সামাজিক চিকিৎসা, এটা হচ্ছে বৈজ্ঞানিক চিকিৎসা। এখন সামাজিক চিকিৎসার দায়িত্ব কিন্তু চিকিৎসকরা ওইভাবে নেবে না, কিন্তু সেই জায়গায় আমাদের প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা যে কথাটা ছুটি, এটা মানুষকে একটা বিভ্রান্তি, ছুটি মানে তো রিল্যাক্স, ছুটি মানে হচ্ছে বিনোদন বা এই ধরনের। বারবার কেন বিশ্বের সব কোথাও ছুটি ব্যবহার করলো না, এই জায়গায় কেন ছুটি ব্যবহার, এটা নিয়ে জনসম্পত্তি সরাসরি কথা হয়েছে।
ও আমরা জানি উত্তরটা, উত্তরটা যেহেতু বইতে আছে ছুটি, এর বাইরে যেতে চায় না। তাহলে জনতার কারফিউ কি বইতে আছে, বা লকডাউন কোন দেশে আইনি আছে? একটা জরুরি সময়ে মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এটা কিন্তু আমাদের সাইকোলজিতে মারাত্মক ভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে, লকডাউন জি। না ছুটি। এখনো কিন্তু ছুটির মধ্যে আমরা আছি। এটাও আবার কিছু লোকজনের একটা গর্তবী, যে বইতে ছুটি আছে, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে মানুষের সাইকোলজিতে একটা ভিন্ন effect স্যার হচ্ছে। আপনার কাছে এটা হলো বিষয়গুলো। আমি আসছি এবারে লকডাউনের যে পরিকল্পনাটা নিয়েছে, সেটা ঠিক আছে, সেটা যে শুধু ঢাকা শহর কেন্দ্রে নিয়েছে তা নয়, গোটা বাংলাদেশ, কিন্তু একই সাথে সব জায়গায় করতে হবে একইভাবে। আমি শুধু রেড করব, ইয়েলো করব না গ্রিন, আমার কিন্তু এখানে নতুন একটা প্রস্তাব আছে। জি আমি এখন ধরেন যে আজকে 1 লক্ষ মানুষ আমরা আক্রান্ত দেখতে পাচ্ছি সর্বমোট, সেখানে কিন্তু আমাদের স্বস্তির জায়গা। ধরে নিলাম এটা 1 লক্ষ নয়, কারণ এই আমি যে 5.5 লক্ষ পরীক্ষা করে 1 লক্ষ মানুষ শনাক্ত, এটা বৈজ্ঞানিকভাবে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। 18 কোটি মানুষের দেশ, আমরা যে পরীক্ষা করছি তার মধ্যে 1 লক্ষের মতো। কিন্তু কথা হলো যে আমরা ধরে নিলাম এটা 5 গুণ 10 গুণ, আমি 10 লক্ষ মানুষ। আমার যেটা প্রথম 4টি জন করতে হবে, এটা আমি সব জায়গায় বলি 4টি জন, একটা গ্রিন জন। স্যার আপনার কাছে আসবো, আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান স্যার, যেটি বলছিলেন যে লকডাউনের কৌশল, লকডাউনের যে কৌশল এখন সরকার নিয়েছে সেটি অনেকটা যৌক্তিক এবং এটি কার্যকরী হলে আমাদের সংক্রমণ কমে আসতে পারে। স্যার, এটার সাথে আপনাকে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমরা দেখলাম যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বা চিকিৎসা পাওয়া নিয়ে মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে। অনেক জায়গায় বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে। এর মধ্যে একটি হলো চট্টগ্রামে 10 জন চিকিৎসককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং খুলনায় একজন রোগীর স্বজনদের দ্বারা একজন চিকিৎসক হামলার শিকার হয়ে মারাও গিয়েছেন। এই যে সার্বিক অবস্থা, এখানেও তো ব্যবস্থাপনায় অনেক ঘাটতি দেখা যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে ধরে নিলাম আজকে বাংলাদেশের 10 লক্ষ মানুষ আক্রান্ত, ধরে নিলাম, জি তাহলে আমাদের কিন্তু বেশিরভাগ এলাকা কিন্তু এখন আমাদের আক্রান্ত মুক্ত আছে। আমি ধরে নিই 70%। আমাদের সবুজ এলাকাটা হতে হবে করোনা মুক্ত, এবং সেখানে আমি 4টা জোনের সিস্টেমে বলেছি, সেটা হলো ইয়েলো, ব্লু এবং রেড। সেখানে আমাদের দায়িত্ব হবে গ্রিন জোনের আওতা বাড়ানো। ইয়েলো জোন থেকে লোকজনকে ব্লু অথবা আমি গ্রিন জোনে দিই। সেখানে প্রত্যেকটা জেলায় যদি আমি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে, সেইখানে আমি লোকজনকে ওখানে নিয়ে আস্তে আস্তে আমার ইসের পরিদেবটা বাড়াবো, যে গ্রিন জোনে মানুষ সমস্ত কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারবে। কারণ হচ্ছে যে আমাদের প্রধান লক্ষ্য, কিন্তু যত কর্মসূচি প্রধান লক্ষ্য হচ্ছে যে আমাদের সুস্থ মানুষটা যেন অসুস্থ না হয়, এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, এবং এর মধ্যে অনেকগুলি লক্ষ্য আছে। সে কারণে আমার মনে হয় যে এটা বিলম্ব করার কিছু নেই, আমাদের চিহ্নিত করা আছে কোন এলাকায় কত রোগী আছে। কিন্তু এটা আমরা মনে করি যে প্রশাসনের সাথে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মিলে এই কাজটা দ্রুত করতে হবে। গতকালকে যে তথ্য পেয়েছি আমরা, সেটি কিন্তু ডিস্ট্রিবিউট করা আছে। আজকে সেখানে যুক্ত করে আমি কেন দিয়ে দিচ্ছি না সিটি ম্যাপদের কাছে, কেন বিলম্ব হচ্ছে? বিলম্ব হওয়ার কোনো কারণ নাই। আমাদের স্বাস্থ্যের যথেষ্ট জনশক্তি আছে, যথেষ্ট আমাদের ডিপার্টমেন্ট আছে। এই বিলম্বগুলো আমাদের কাছে সত্যি বিব্রত করে। দ্বিতীয় বিষয়গুলো যেটা আপনি জানতে চাচ্ছেন যে গণস্বাস্থ্যের কিট, এই কিটটা নিয়ে আসলে এক ধরনের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন যে জাফরুল্লাহ সাহেবের সাথে এ নিয়ে আমার মিডিয়াতে বহু কথাবার্তা হয়েছে, কারণ ওনারা কোনো বিজ্ঞান মানতে চায় না, ওনারা যুক্তি মানতে চায় না, ওনারা কোনো তথ্য মানতে চায় না। কালকেও আমাদের চীনা প্রতিনিধির সাথে সরাসরি কথা হয়েছে এই বিষয়গুলো। এই কিট দিয়ে কোনো রোগ নির্ণয়ের সুযোগ নেই। এটা সবাই, এটা কোনো বিশ্বেই হয় না, WHO বলে না। এটি হচ্ছে কি আমার অ্যান্টিবডি দেখার জন্য। আমি প্যাথোলজি বিশেষজ্ঞ, এটা আমি খুব ভালো করে জানি। এ নিয়ে আমি বিস্তর পত্রিকায় লিখেছি। স্যার, আমরা মনে হয় শুনতে পাচ্ছি না আপনার কাছে। স্যার, আবার আসবো আমরা আমরা একটু আবার স্টুডিওতে ডাক্তার মুজাহিরুল হক স্যারের কাছে যেতে চাই, যেটি গণস্বাস্থ্যের কিটের কথা বলছিলেন যে WHO কোথাও এটার ওইভাবে অনুমোদন দেয়নি এই ধরনের কিটে পরীক্ষার ক্ষেত্রে। আসলে কি এই কিটে কি কোনো কার্যকারিতা নেই আমাদের?
ধন্যবাদ করোনা আপনাকে। পরীক্ষায়? আমি গণস্বাস্থ্যের কিটের ব্যাপারে যাচ্ছি না, কিন্তু এইটার প্রিন্সিপালটা আপনাকে বলি। এবং আপনি এটা হলো অ্যান্টিজেন টেস্ট একটা অ্যান্টিবডি টেস্ট, দুটো জিনিস। কামরুল সাহেব আমার চেয়ে ভালো বোঝেন জিনিসটা, আমি ওই লাইনের লোক না, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথাটা যেহেতু এসছে আমাকে বলতেই হয়। WHO এই টেস্টটার ব্যাপারে বলেছে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিজেন দিয়ে ডায়াগনোসিস করা যায়, অ্যান্টিবডি দিয়েও ডায়াগনোসিস করা যায়, কিন্তু অ্যান্টিবডি দিয়ে ডায়াগনোসিস করা যায় কে সাফার করেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন অ্যান্টিজেন দিয়ে ডায়াগনোসিস করা যায় যে কে সংক্রমিত, ঠিক আছে? তো এখন WHO যেই কথাটা বলেছে যে এইটা ব্যবহার নিয়ে কোনো রকম WHO কোনো মন্তব্য, এমন কোনো মন্তব্য নাই যে এটা WHO অনুমোদিত টেস্ট না বা WHO ইয়ে না। WHO যেটা বলেছে যে চিকিৎসার জন্য ডায়াগনস্টিক টেস্ট হিসাবে এটাকে ব্যবহার করা যাবে না। কথাটা বুঝতে হবে। ডায়াগনস্টিক যে একজন করোনা আক্রান্ত টেস্টে ধরা পড়লো, এই অ্যান্টিজেন বা অ্যান্টিবডি টেস্টে ধরা পড়লো, যেটা গণস্বাস্থ্য করেছে, ব্লাড টেস্ট যেটা র্যাপিড ব্লাড টেস্ট, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এটা দিয়ে রোগ শনাক্ত করা যায়। কিন্তু WHO বলেছে যে এইটা দিয়ে রোগী শনাক্ত হওয়ার পর তার ট্রিটমেন্টের জন্য এই PCR করতে হবে, মানে এইটা স্পেসিফিক টেস্ট হিসাবে নিতে বারণ করেছে। কিন্তু এইটার ব্যাপারে WHO কোনো নিষেধাজ্ঞা নেই। এখন কথা হচ্ছে যে আপনি এই অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট ব্যবহার করবেন কিনা। আপনি ইন্ডিয়ান IMCR যেটা ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল IMRC, তারা কিন্তু এটার অনুমোদন দিয়েছে, আপনি পত্রিকাতে দেখেছেন যে এটা অ্যান্টিজেনটা টেস্টটাকে অনুমোদন দিয়েছে, তারা বলেছে যে এটা তারা টেস্টটাকে করবে। আমি ওখানে যাচ্ছি না, পৃথিবীর বিভিন্ন দেশে এই টেস্ট ব্যবহৃত হয়েছে। গণস্বাস্থ্যের টেস্টটা ভ্যালিডেট করার জন্য সরকারের একটা প্রসেস আছে, সেই প্রসেসে সরকার যাচ্ছেন এবং তারা সিদ্ধান্ত দিয়েছেন এই দেশের এটা মানতে হবে দেশকে। তো এখন কথাটা হচ্ছে কেন এই আপনার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা গণস্বাস্থ্যটাই করেন, না হলে ভারতীয়টা করেন, না হলে বাইরের জার্মানিতে করেছে তাদের কাছ থেকে আনেন, কুয়েত কাতারে করেছে, মিডল ইস্টের বহু কান্ট্রি করেছে, আনেন তাদের কাছ থেকে। আমার কথা হলো অ্যান্টিজেন টেস্ট এবং অ্যান্টিবডি টেস্ট বাংলাদেশকে করতেই হবে এবং এরা করবে, বাংলাদেশও করবে। কেন করবে আমি বলি আপনাকে, যে আপনাকে সার্ভেইলেন্সের মাধ্যমে বের করে ফেলতে হবে যে কাদের মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করেছে। এটা যদি আপনি বের করতে পারেন, আপনার চিকিৎসার মধ্যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে অলরেডি আমরা তাদের যে প্লাজমা সেইটা এটার চিকিৎসার জন্য ব্যবহার করতেছি। সুতরাং আপনাকে তো আইডেন্টিফাই করতে হবে কার মধ্যে অ্যান্টিবডি আছে, সুতরাং অ্যান্টিবডির দরকার আছে। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কনফার্মও করা যাচ্ছে, দুটোই করা যাচ্ছে। তো এখন আমাকে আলটিমেটলি যেতে হবে এই জন্য যে আমার এই বৃহত্তর জনগোষ্ঠীর জন্য PCR টেস্টের সক্ষমতা বাংলাদেশের আগেও ছিল না, এখনও নেই, অদূর ভবিষ্যতে 17.5 কোটি লোকের জন্য সক্ষমতা বাড়ানো বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। আমি বলছি অদূর ভবিষ্যৎ, কারণ এটা এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং। আপনি যেই সময়টা নিচ্ছেন একটা পরীক্ষা করে তারপরে চিকিৎসার জন্য, এই যে সময়টা, এই সময়েই তো সংক্রমণ বাড়ছে। আমরা একটু আরিফিন স্যারের কাছে যেতে চাই। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি স্যার। যেটি আমরা আলাপ করছিলাম যে করোনা সংক্রমণের যে গতি এবং তাতে আমাদের সবচেয়ে বেশি দরকার, যেটি মোজাহিরুল হক স্যার বললেন, যে আমাদের পরীক্ষা, বিশেষ করে টেস্টটা যদি করা যায় তাহলে হয়তো সংক্রমণের একটি গতি পথ ধরতে পারবে। কিন্তু যে স্বল্প পরিসরে আমরা প্রতিদিন পরীক্ষা করি এবং সেই বাংলাদেশের জনসংখ্যার তুলনায় সেটি খুবই কম, এবং এই অবস্থায় কি আসলে আমরা আমাদের এই করোনা সংক্রমণের ধারা কতদিন ঊর্ধ্বমুখী থাকবে সেটাও তেমন আমরা বলতে পারছি না। সেক্ষেত্রে তো আসলে সংখ্যা মানুষকে পিছু ছাড়বে না কখনোই। না, সেই কথাটাই তো আমি বলছিলাম যে আমাদের সীমাবদ্ধতাগুলো আমরা জানি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার যে অবকাঠামো সেটার সক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা আছে। এখন রাতারাতি আমরা কোনো কিছুই যে খুব বৈপ্লবিক পরিবর্তন করতে পারবো তা নয়, কিন্তু যেটি বিভিন্ন দেশ করেছে আমরাও করতে পারি, যে আমাদের এই সীমিত সুযোগ সুবিধাগুলো সুসমন্বয়ের মাধ্যমে একটা ওয়েল কোঅর্ডিনেটেড এফোর্ট লাগবে,
তার মাধ্যমে এই সীমিত সম্পদকেই কিন্তু জনগণের সেবায় কাজে লাগানো প্রয়োজন আছে। আপনি টেস্টের কথা বলছেন, সেই টেস্ট এমন টেস্ট হওয়া প্রয়োজন আছে যে টেস্টের বিশ্বাসযোগ্যতা আছে। জি স্যার। টেস্ট যদি বিশ্বাসযোগ্য না হয়, মানুষ তো আরো বেশি আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। অতএব টেস্টকে আপনি বিশ্বাসযোগ্যতার মাঝে নিয়ে এসে কিভাবে টেস্টের সংখ্যা বাড়ানো যায়, ল্যাবরেটরির কথা যেটা বলা হচ্ছে, সেফটি লেভেল মেনটেন করে ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা, সেখানে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা করা, এই বিষয়গুলো ক্রমান্বয়ে বাড়িয়েছে, সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়েছে। এখন বেসরকারি হাসপাতালগুলো সেই টেস্টগুলো করছে, কিন্তু তারও একটা হয়তো সীমারেখা আছে। আপনি কত বাড়াতে পারবেন, তারও একটা সীমারেখা। আমাদের মেডিকেল টেকনোলজিস্টের অভাব আছে, অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট বহুদিন ধরে নিয়োগ পায় নাই। একটা সমস্যার সঙ্গে আরেকটা সমস্যা যুক্ত। একটা সমস্যা চিহ্নিত করলেন, সেখানে আপনি সমাধান করতে চেষ্টা করেন, কিন্তু সেটা সমাধান করতে গেলে আরো 10টা সমস্যা আপনি চিহ্নিত করে সেটাকে সমাধান করে তারপরে এগিয়ে আসতে হবে। তো এগুলো রাতারাতি কখনোই সম্ভব না। আমাদের যেটা দরকার আছে, আমাদের নাগরিক সচেতনতা, জি। যেটি আমাদের বাকি দুজন অতিথিও বারবারই গুরুত্ব দিয়েছেন। এই নাগরিক সচেতনতা ছাড়া কোনো দেশে কিন্তু এগিয়ে যেতে পারছে না। আপনি দেখেন উন্নত বিশ্ব, আমরা তো কিছু হলেই ইউরোপে কি হয়েছে, আমেরিকায় কি হয়েছে, যুক্তরাষ্ট্রে কি হয়েছে, এগুলো দেখি। আমাদের চিকিৎসকদেরকে আমরা উচ্চতর প্রশিক্ষণের জন্য সেসব দেশেই পাঠাই, এবং সেটাই স্বাভাবিক, তারা লেখাপড়া গবেষণায় অনেক দূর এগিয়ে আছে। কিন্তু পরিস্থিতিতে কি আছে, এই পরিস্থিতিতে দেখেন যে যুক্তরাষ্ট্রে যখন জি। লকডাউন বা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তখন শহরে শহরে প্রতিবাদ চলছে, মিছিল হচ্ছে যে সবকিছু খুলে দাও। প্রেসিডেন্ট স্বয়ং বলছে যে লকডাউন সে মানছে না, গভর্নরদেরকে সে নির্দেশ দিচ্ছে। তো সেই সব দেশে এখনো কিভাবে মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছে, কিভাবে সংক্রমিত হচ্ছে, সেটা আমরা দেখছি। আর একটু আগে আপনাকে যেটা বললাম, আমাদের আশেপাশের দেশগুলো তারা কিভাবে নিয়ন্ত্রণ করেছে, নিশ্চয়ই তাদের একটা কৌশল আছে। সেই কৌশল কি? তারা কি ওই আমেরিকা বা ইউরোপ বা অন্যান্য উন্নত বিশ্বের মতো স্বাস্থ্য অবকাঠামো তাদের আছে? তাদেরও অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, কিন্তু তার মাঝেও স্যার, তারা করেছে। কিন্তু তাদের নাগরিকদের যে আপনার আমাদের সহযোগিতা, হাতে সময় কম, শেষ দিকে নাগরিকদের চলে যে এসেছি। নিয়ম, জি জি আমি একেবারে শেষ করে দিচ্ছি, নাগরিকদের যে নিয়ম কানুন মেনে চলার একটা যে জীবনধারা আছে, সেইটা ওখানে অনেক ফল দিচ্ছে। ভারতও দেখেন কিছু কিছু যে প্রদেশে, যেমন সেভেন সিস্টার্স বলে আমরা যাদেরকে চিনি, সেখানে কিন্তু সংক্রমণের হার কম। কি কারণে? নিয়মগুলো মেনে চলছে। আবার অন্যান্য প্রদেশে, অন্যান্য রাজ্যে দেখেন যে এখানে নিয়ম মানছে না, সেখানে সংক্রমণের হার অনেক বেশি। তো আমার মনে হয় যে আমাদের আমরা যারা গণমাধ্যমে কথা বলি, আমাদের সবসময় গণমানুষকে উজ্জীবিত রাখা, গণমানুষকে আমাদের সরকারের সমস্ত সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত রাখা, সেটাই আমাদের দায়িত্ব। আমি মনে করি যে আমাদের এই নাগরিক সচেতনতা বোধ এবং সেই অনুযায়ী অনুকরণ করা, সেটাই এখন মূল দায়িত্ব। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা এখন কথা বলতে চাই কামরুল হাসান খান স্যার আপনার সঙ্গে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। যেটি ডাক্তার মুজাহিরুল হক বললেন যে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই গণস্বাস্থ্যের কিট ব্যবহারের কোনো বাধা নেই বা তাদের কোনো নিষেধ নেই যে এটি করা যাবে না। না, এই জায়গাটা বিশ্ব স্বাস্থ্য গণস্বাস্থ্য কিট নিয়ে কোনো কথা বলেনি। বিশ্ব স্বাস্থ্য বা আমাদের কতগুলি সংগঠন আছে, সিডিসি ইউএসএ, জন হপকিন্স ইউনিভার্সিটি, এর তথ্য আছে। সেই জিনিসগুলো আমরা বলেছি পরিষ্কারভাবে যে এই অ্যান্টিবডি দিয়ে রোগ নির্ণয় করা যাবে না, এটা পরিষ্কারভাবে বলা আছে। এই অ্যান্টিবডি টেস্ট, এটা কিন্তু অ্যান্টিজেন দিয়ে শরীরে অ্যান্টিবডি হয়েছে কিনা সেটি দেখা হয়। একটা মানুষ অ্যান্টিবডি হয়েছে মানে মানুষটা সংক্রমিত হয়েছে, কখন হয়েছে এটা কিন্তু পরিষ্কার বলা যাবে না। হ্যাঁ, সে কারণেই এটাকে রোগ নির্ণয়ের জন্য কোনো দেশই এটাকে ব্যবহার করছে না, করা উচিত না। এরা শরীরে অ্যান্টিবডি আছে কিনা, মানুষের কত পার্সেন্ট লোক এই সংক্রমিত হয়েছে সেটা দেখার জন্য একটা সার্ভেলেন্স করার জন্য এই জিনিসটাকে ব্যবহার করা হয়। এই জায়গাটা যেন আমরা বিভ্রান্ত না হই। কারণ হচ্ছে, আমি পরিষ্কার ভাবে বলি, একটি মানুষ যখন সংক্রমিত হয় তার 21 দিনের মধ্যে অ্যান্টিবডি টেস্ট পজিটিভ হবে না। 21 দিন তো সে রোগী ছড়াবে। সে কারণে এটা ফলস নেগেটিভ বেশি হয়, কারণ অ্যান্টিবডি যদি শরীরে না হয় তাহলে কিন্তু এটা পজিটিভ হবে না। সেখানে এটা কোথাও রিকমেন্ড করা নেই ফর ডায়াগনোসিস, ফর সার্ভিলেন্স এটা ব্যবহার করা হচ্ছে, এবং সেটা মহামারীর শেষ দিকে হবে একটা দেশের একটা স্ট্যাটিস্টিক নেওয়ার জন্য। এই বিষয়গুলো যেন আমরা ক্লিয়ার থাকি, কারণ এখানে আমরা পরিষ্কার না থাকলে কিন্তু হবে না। আমার কাছে সকল তথ্য আছে, জাফরুল্লাহ সাহেবদের সাথে আমার কিছু কথা হয়েছে। আর এটা কখনোই, এটা আজকে আমরা দেখলাম যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় তারা বলেছে এটা মানে ইয়ে না,
মানে এই কার্যকরী প্রক্রিয়া কার্যকরী না সেটা বলেছে। আমি জানি না, এটা ব্যাখ্যা এখন আমরা পাই নাই, কিছুক্ষণ আগে আমরা নিউজে দেখলাম। সে কারণে আজকে আমাদের সঠিক তথ্য দিতে হবে। আমরা যেটা বলি, এই মহামারীতে সব গোটা বিশ্বই টালমাটাল হয়ে গেছে, সেটা বাংলাদেশে আমাদের যতটুকু সক্ষমতা আছে তার সর্বোচ্চ প্রয়োগ করতে চাই। এখানে আমার জনগণকে আমাদের সম্পৃক্ত করতে হবে। আমরা যে যেখানে রয়েছি সেখানে আমাদের সবাই মিলে, শুধু সরকার একা কিন্তু পারবে না, সরকারকে সবারই সহযোগিতা করতে হবে। এমনই একটা মহামারী যে আমাকে রক্ষার দায়িত্ব আমাকেই নিতে হবে। সরকার সেখানে নিশ্চয়ই সহযোগিতা, সরকারের দায়িত্ব রয়েছে এবং সরকার যথাযথ করছে, কিন্তু আমাদের চিকিৎসক সংগঠনগুলো, বিশেষ করে আমি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলবো, তাদেরকে অগ্রণী ভূমিকা নিতেই হবে। আমাদের যেন কোনো গাফিলতির কারণে, কোনো আমাদের বিভ্রান্তির কারণে যেন দেশবাসী ক্ষতিগ্রস্ত না হয়, সেটি আমাদের দেখতে হবে। আপনি যেটা বলছিলেন যে চিকিৎসকদের সংকট, এখান থেকে আমরা বুঝতে পারি না যে নেতৃত্বের একটা আমরা দুর্বলতা দেখতে পাচ্ছি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে। কারণ হচ্ছে যে এখন আমার সমস্ত সবাইকে নিয়ে তাদের উজ্জীবিত করে, তাদের উৎসাহ দিয়ে, মনোবল চাঙ্গা রেখে আমরা সেখানে যাব। ইতিমধ্যে আপনি জানেন যে 3,000-3,500 স্বাস্থ্যকর্মী, চিকিৎসক সহ, সেখানে চিকিৎসক হচ্ছে 1,000 চিকিৎসক আক্রান্ত, এবং আজকে পর্যন্ত 39 জন চিকিৎসক মৃত্যুবরণ করেছে। এরকম ফ্রন্ট লাইনেরটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু চিকিৎসা আরো ভেঙে যাবে। আমাদের সীমাবদ্ধতা আছে, তার মধ্য থেকেও যদি আমরা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের দুর্বল করে দিই তাহলে তো হবে না। এখানে সাংবাদিকরা মৃত্যুবরণ করেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন মৃত্যু, সে কারণে আমাদেরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দ্রুত ব্যবস্থা কি নিতে হবে সেটা কিন্তু পরিষ্কার ভাবে আছে। এখানে কিন্তু গবেষণার কোনোই বিষয় নাই, এখানে স্ট্র্যাটেজি ঠিক করা আছে আমার কি করতে হবে। আমরা বাস্তবায়ন ক্ষেত্রে যেন বিলম্ব না করি, বাস্তবায়নটা ক্ষেত্রে গিয়ে দেখি আমরা নানান ধরনের অসুবিধা হয়। এখানে কিন্তু সরকারের অধিদপ্তর রয়েছে, সেইগুলি তাদের দায়িত্ব বহন করতে হবে। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ দিকে, হাতে সময় কম। অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আপনি আমাদের সঙ্গে যোগ দেওয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার মোজাহিরুল হক, আপনার কাছে যেতে চাই, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, যে এই ধরনের পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব গাইডলাইন দিচ্ছে, আমরা দেখলাম যে অন্য দেশের যেসব জায়গায় করোনা সংক্রমণ অনেক বেশি ছিল সেসব জায়গা থেকে অনেকটা কমে আসছে, এবং বাংলাদেশে এখন করণীয় কি, মানে সরকারের আর কি ধরনের পদক্ষেপ নিলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে? ধন্যবাদ আপনাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম থেকেই আমাদের দেশে সংক্রমণ আসার আগেই তারা কিন্তু একটা এই বৈশ্বিক মহামারী দমনের জন্য রাষ্ট্রগুলির কি করণীয় সেই গাইডলাইনগুলি দিয়েছে, এবং সেইখানে জনসাধারণের কি করণীয় সেটাও দিয়েছে, এবং ডাক্তার সমাজ থেকে শুরু করে যারা স্বাস্থ্যকর্মী তাদের সুরক্ষার জন্য কি, এইগুলি কিন্তু আমরা মার্চের দিক শেষেই পেয়ে গেছি, সবাই জানি। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, যে আমাদের এটা দমন করার উপায় হলো প্রতিটি লোককে আমার থেকে শনাক্ত করতে হবে যে আক্রান্ত। প্রতিটি লোক, একটা লোকও যদি শনাক্তের আওতার বাইরে থাকে সে কিন্তু সংক্রমণ ঘটাতেই থাকবে। এই জন্য এটার একটা বেজ লাইনও আছে। বেজ লাইনটা হলো একটা দেশে 10 জন লোক সংক্রমিত থাকা পর্যন্ত বেজ লাইন হিসাবে অ্যাকসেপ্টেড, 10 জন। কিন্তু ইতিমধ্যে আপনি দেখেছেন পৃথিবীর বিভিন্ন দেশ, নিউজিল্যান্ডের কথা আমরা প্রথমে শুনেছি, অন্যান্য দেশেও আমরা শুনেছি যারা করোনা মুক্ত ঘোষণা করেছে। তো এখন আমাদের করোনা সংক্রমণটা কমাতে হবে, কিন্তু আমরা এখন বাড়তির দিকে। পৃথিবীর বিভিন্ন দেশ যে কৌশল, আমি দুটো এক্সাম্পল দিয়েছিলাম, নেপালের এক্সাম্পল, লকডাউন এখনও চলছে, ইন্ডিয়াতেও লকডাউন চলছে, কিছু কিছু তারা শিথিল করেছে, শ্রীলঙ্কায় একই অবস্থা, কারফিউ ছিল। তাহলে এইটা হলো প্রাথমিক পদ্ধতি, যে আমরা লোকজনকে আবদ্ধ রাখবো এবং শনাক্তকরণটা নিশ্চিত করব। যদি আমরা শনাক্তকরণ নিশ্চিত করতে পারি এবং তাদের সংস্পর্শে যারা আছে তাদেরকে যদি আমরা এই কোয়ারেন্টাইনে নিতে পারি, তাহলে কি হলো, আমরা পুরো জিনিসটাকে কিন্তু ধরে ফেললাম। এর বাইরে যারা আছে তারা কিন্তু সংক্রমণ মুক্ত। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমরা সংক্রমণ মুক্ত। তো বাংলাদেশকে এখন যেই কাজটা করতে হবে, আমাদের সক্ষমতাগুলি বাড়াতে হবে, টেস্টের সক্ষমতা বাড়াতে হবে, বিশেষ করে কন্ট্যাক্ট ট্রেসিংয়ে যেটা ঠিকমতো এখন হচ্ছে না সেইটার উপরে জোর দিতে হবে। আর স্বাস্থ্য ব্যবস্থার আমাদের যে ভঙ্গুর অবস্থা এখন, এইটার সক্ষমতা অনেক বেশি করে বাড়াতে হবে, তাইলেই আমরা শুধু সফলকাম হতে পারবো। দর্শক, আমরা আলোচনার একদম শেষ দিকে চলে আসি। দর্শকরা জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন।